এই বিশাল বাড়িতে আমি, মা-বাবা আর আমার প্রিয়ন নীরা ভাবি। আমার নাম আকাশ, ইউনিভার্সিটির শেষ বর্ষের পোলা। ভাইয়ার বিয়ের পর যেদিন নীরা ভাবি প্রথমে বাড়িতে পা রাখছিলেন, সেই দিন থেক্কাই বাড়ির পরিবেশটা কেমন জানি পাল্টায় গেছিল। তার মধ্যে শান্ত একখানা আবেশ ছিল, যা সবাইরে আপন কইরা নিত। তার মায়াবী হাসিতে বাড়ির দেয়ালগুলো যেন জান ফিরা পাইত। আমি প্রথম দিন থেক্কাই ভাবির চোখের গভীরে এক না বলা গল্পের আনাগোনা দেখতাম। মনে হইত তার হাসির আড়ালে কই জানি এক গভীর ফাঁকা জায়গা লুকাইয়া আছে। ভাবির লোকে কথা কইলে আমার সব ক্লান্তি দূর হইয়া যাইত। সেই দিন রাইতেও ঠিক তাই হইতাছিল। বাইরে বৃষ্টির তেজ বাড়তাছে, আর আমি বারান্দার লগে লগে ড্রয়িং রুমে বইসা বই পড়তাছিলাম। ভাবি আইয়া আমার পাশে বইলেন, হাতে তার সেই চেনা চায়ের কাপ। কিছুক্ষণ দুইজনেই চুপচাপ বৃষ্টির আওয়াজ শুনলাম। নীরবতা ভাইঙা ভাবি প্রথম কথা কইলেন, এই বৃষ্টিটা কেমন আজব, তাই না আকাশ? সবকিছু মনে করাইয়া দেয়, আবার সবকিছু ভুলাইয়াও দিতে চায়। আমি তার দিকে চাইলাম। চাঁদের আলো না থাকলেও বাইরের লাইট পোস্টের আবছা আলোয় তার মুখটা মন খারাপ করা লাগতাছিল। আমি কইলাম, কেন ভাবি, আপনার কি কিছু মনে পড়তেছে? ভাবি একটা লম্বা শ্বাস ছাইরা কইলেন, মনে পড়ার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই বিশাল দুনিয়ায় আমি বড্ড একা। কথা বলার মতো, মনের ভার হালকা করার মতো কেউ নাই। তার গলার স্বরে এমন এক আকুতি ছিল যে আমার ভেতরেরটা নাড়াইয়া দিল। আমি জানতাম ভাইয়া না থাকাটা তারে কত কষ্ট দেয়, কিন্তু আজ তার কথায় শুধু একাকিত্ব না, অন্য কোনো এক গভীর যন্ত্রণার ছোঁয়া পাইলাম। তার ফোনটা হাতে ছিল, স্ক্রিনটা ক্ষণিকের লাইগা জৈলমইতেই দেখলাম একখানা অচেনা নাম্বার থেকে আইসা পড়া মেসেজের নোটিফিকেশন। ভাবি তাড়াতাড়ি ফোনটা উল্টা কইরা রাখলেন। আমার মনে খটকা লাগল, কিন্তু কিছু জিগানোর সাহস পাইলাম না। আমি নরম সুরে কইলাম, ভাবি, আপনি তো একা না, আমরা সবাই আসি, আর আমি তো আছি। আপনার যে কোনো কথা, যে কোনো কষ্ট আপনি আমারে কইতে পারেন। আমি হয়তো সমাধান দিতে পারুম না, কিন্তু অন্তত আপনার কথাগুলো শোনার মতো একজন বন্ধু হইতে পারুম। আমার কথা শুনা ভাবি আমার দিকে চাইলেন। তার চোখে কৃতজ্ঞতা, কিন্তু তার লগে মেশা ছিল আরও কিছু, এক ধরনের দ্বিধা, ডর আর অব্যক্ত জ্বালা। মনে হইল তিনি এমন কিছু কইতে চাইতেছেন যা তারে ভেতর থেক্কা খাইয়া খাইয়া ফেলাইতাছে, কিন্তু কইতে পারতাছেন না। বৃষ্টির ঝাপটা আইসা আমাগো ভিজাইয়া দিতাছিল। ভাবি সেই দিকে খেয়াল না কইরা আমার চোখের দিকে চাইয়া রইলেন। তার সেই দৃষ্টিতে এমন এক রহস্য ছিল যা আমার কৌতূহলরে কয়েক গুণ বাড়াইয়া দিল। কিছুক্ষণ পর তিনি ভাঙ্গা গলায় কইলেন, কিছু কথা আছে আকাশ, যা কাউরে কওয়া যায় না। কইলে হয়তো সম্পর্কগুলা আরও প্যাচাল হইয়া যায়। তারই একটা বাক্য আমার মনের ভিতরে হাজারো প্রশ্নের জন্ম দিল। কি এমন কথা? কার লগে সম্পর্ক প্যাচাল হওয়ার ডর পাইতেছেন তিনি? ভাইয়ার লগে, নাকি অন্য কেউ? তার ফোনের সেই মেসেজটাই বা কার ছিল? সেই রাইতে আমাগো আর তেমন কোনো কথা হইল না, কিন্তু ভাবির থুইয়া যাওয়ার রহস্যের জালে আমি পুরাপুরি জড়াইয়া পড়ছিলাম। আমি বুঝতে পারতাছিলাম এই শান্ত হাসিখুশি মুখের আড়ালে এমন এক ঝড় বইয়া যাইতেছে যা আমি আগে কোনো দিন পাই নাই। সেই রাইতের পর থাইকা ভাবি আর আমার সম্পর্কটা যেন একটা নতুন মোড় নিল। আমাগো মধ্যে যেই অদৃশ্য ভাবলাম, গিয়েই দেখি তোরা কেমন আছিস আর ভাবি বা কেমন আছেন। তার কথা শেষ হইতেই ভাবি ভেতর থাইকা আইলেন। ভাবিরে দেখা শামীম ভাইয়ের চোখ দুইটা যেন থাইমা গেল। তিনি মুগ্ধ দৃষ্টিতে চাইয়া কইলেন, ভাবি, আপনারে তো আগের চাইতেও বেশি সুন্দর লাগতেছে। রাশেদ আসলে ভাগ্য কইরা আইসে। ভাবি হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে একখান অস্বস্তি ছিল যা আমার চোখ এড়াইল না। আমি খেয়াল করলাম শামীম ভাইয়ের উপস্থিতিতে ভাবি কেমন যেন গুটিয়া গেছেন। তিনি স্বাভাবিকভাবে কথা কইতে চাইলেও তার মধ্যে একখান জড়তা কাজ করতেছিল।
শামীম ভাই অবশ্য সেই দিকে খেয়াল না কইরা ভাইয়ার নানা মজার স্মৃতি মনে করাইতে লাগলেন। পুরা সময়টা আমি একটা অদ্ভুত মানসিক চাপের মধ্যে ছিলাম। কেন জানি শামীম ভাইয়ের এই প্রশংসা বা তার এতদিন পর হঠাৎ কইরা আসাটা আমার কাছে স্বাভাবিক মনে হইতেছিল না। আমার বারবার মনে হইতেছিল ভাবির সেই রাইতের বলা কথাগুলার লগে এই মানুষটার কোনো যোগসূত্র নাই তো। চা পর্ব শেষ কইরা শামীম ভাই যখন ওইঠা পড়লেন তখন তিনি ভাবির দিকে চাইয়া বললেন, ভাবি, কোনো দরকার হইলে কিন্তু আমারে জানাইতে একদম ইতস্তত করবেন না। রাশেদ আমার বন্ধু, তাই তার পরিবার মানে আমারও পরিবার। কথাটা শুনতে খুব আপন মনে হইলেও আমার ভিতরটা কেন যেন ছাইয়া দিতেছিল না। শামীম ভাই চইলা যাওয়ার পর ভাবি কোনো কথা না কইরা নিজের ঘরে চইলা গেলেন। কিছুক্ষণ পর আমি বারান্দায় গিয়া দেখি তিনি রেলিং ধরে খাড়া আছেন। তার হাতে সেই ফোন আর তার চোখ দুইটা ছলছল করতেছে। আমি তার পাশে গিয়া খাড়াইলাম। কোনো ভূমিকা না কইরেই সোজা জিগাইলাম, ভাবি, সবকিছু ঠিক আছে তো? আপনারে খুব চিন্তিত লাগতেছে। ভাবি চমকাইয়া উইঠা আমার দিকে চাইলেন, যেন তিনি আমার উপস্থিতিই টের পান নাই। তিনি তাড়াতাড়ি চোখের জল মুইছা ফালাইয়া একখান শুকনা হাসি হাসলেন। কইলেন, কিচ্ছু না আকাশ, এমনি। আমি আর নিজেরে ধইরা রাখতে পারলাম না। কইলাম, ভাবি, শামীম ভাইয়ের লগে আপনার কি আগের থাইকাই পরিচয় ছিল? আমার প্রশ্নটা শুইনা ভাবির মুখটা ফ্যাকাশে হইয়া গেল। তিনি আমার চোখের দিকে সোজা চাইতে পারতেছিলেন না। মাথা নিচু কইরা খুব আস্তে কইরা কইলেন, কিছু বন্ধুত্ব দেখতে যতটা সোজা মনে হয় ততটা সোজা না আকাশ, এর ভিতরে অনেক প্যাচাল থাকে। এই কথাটার মধ্যেই যেন লুকায়া ছিল এক বিশাল রহস্যের ইঙ্গিত। আমার মনে হইতেছিল আমি এক জটিল ধাঁধার মধ্যে আটকায়া গেছি, যার সমাধান আমার জানা নাই। ভাবি কি শামীম ভাইয়ের কথা কইতেছেন? তাদের বন্ধুত্বের মধ্যে এমন কি জটিলতা আছে যা তারে এত কষ্ট দিতেছে? আমার মনটা অজানা ভরে ছায়া গেল। শামীম ভাইয়ের আসার পর থাইকাই মীরা ভাবির মধ্যে একখান চাপা অস্থিরতা কাজ করতেছিল, যা আমার চোখ এড়ায় নাই। তার সেই মায়াবী হাসিটা কই জানি হারাই গেছিল। এখন তিনি আগের মতো আমার লগে মন খুইলে কথা কইতেন না। রাইতের আড্ডাগুলাও কেমন যেন পানসে হইয়া পড়ছিল। তার ফোনটা এখন প্রায় সাইলেন্ট মোডে থাকত, কিন্তু আমি বুঝতে পারতাম কোনো নির্দিষ্ট মেসেজের অপেক্ষায় তিনি ছটফট করতেছেন। তার চোখের নিজের কালি গাঢ় হইতাছিল, আর তার অন্যমনস্ক ভাবটা আমারই খুব ভাবাইয়া তুলছিল। একদিন ভার্সিটি থাকা ফিরা দেখি বাড়িতে মা বাবা নাই। তারা কোনো আত্মীয়ের বাড়ি বেড়াইতে গেছেন, ফিরতে রাইত হইব। ড্রয়িং রুমে ঢুকতেই দেখি ভাবি সোফার গৈসা আছেন। তার সামনে টি টেবিলের ওপর একখান পুরান ডায়েরি খোলা। তার চোখ দুইটা লাল, দেখাই বোঝা যাইতেছে তিনি অনেকক্ষণ ধরে কান্দনি দিছিলেন। আমারই দেখা তিনি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে ফেলাইলেন, কিন্তু ততক্ষণে আমার চোখে পড়ে গেছে ভেতরের পাতাগুলাতে লেখা কিছু নাম আর তারিখ। আমি তার পাশে গিয়া বইলাম। ঘরের পরিবেশটা এতটাই ভারী ছিল যে দম নিতেও কষ্ট হইতাছিল। আমি নরম গলায় কইলাম, ভাবি, কি হইছে আপনার? এইভাবে একা একা কষ্ট পাইতেছেন কেন? আমি কি এতটাই পর যে আমারে কিছু কওয়া যায় না? আমার কথায় ভাবির ধৈর্যর বাদ ভাঙ্গা গেল। তিনি কান্দায় ভাঙ্গা পড়লেন। কিছুক্ষণ পর নিজেরে সামলায় নিয়া ভাঙা ভাঙা গলায় কইলেন, আকাশ, আমি আর পারতাছি না, আমার ভেতরটা পুড়তাছে। এমন কিছু অতীত আসে যা আমারে সন্ধিতে থাকতে দিতাছে না। আমি তার হাতটা আলতো কইরা ধরা কইলাম, ভাবি, আপনি শান্ত হন, আমারে সব কইলা কন। আমি কথা দিতাছি, আমি আপনারে কোনো ভুল বুঝুম না। ভাবি কিছুক্ষণ চুপ কইরা থাকা সেই পুরান ডায়েরিটা আমার দিকে আগায়া দিলেন। কাপা কাপা গলায় কইলেন, এই ডায়েরিটা আমার কলেজ জীবনের। এর ভেতরে আমার সব সত্যি লুকায়া আছে। এটা পড়লে তুমি হয়তো আমারে ঘৃণা করবা, কিন্তু আমি আর এই বোঝা বইতে পারতেছি না। আমার বুকের ভেতরটা ধক কইরা উঠা গেল। আমি বুঝতে পারতেছিলাম আমি এমন এক সত্যের মুখোমুখি হইতে চইলা যাইতাছি যা আমাগো সম্পর্কের ভিত নাড়াইয়া দিবে। কাপা কাপা হাতে আমি ডায়েরিটা খুললাম। প্রথম কয়েকটা পাতায় ছিল তার কলেজ জীবনের নানা মজার ঘটনা, বান্ধবীদের লগে আড্ডা, পরীক্ষার চাপ, সবই খুব স্বাভাবিক ছিল। কিন্তু মাঝের কিছু পাতায় আইসা আমার চোখ থাইমা গেল। সেইখানে মোটা মোটা মুখরে লেখা ছিল শামীমের নাম, মানে শামীম ভাই। ডায়েরির পাতাগুলো কইতা ছিল এক অন্য গল্পের কথা। তারা দুইজনেই একই ক্লাসে পড়ত। শামীমের প্রতি ভাবির ছিল এক গভীর টান, যা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিছিল। তাদের সম্পর্কটা ছিল খুব আবেগময়। বেশ কিছু পাতায় তাদের একসাথে থাকার ছবিও ছিল। অন্য একটা পাতায় একটা ছোট নোট ছিল। নোটটাতে কিছু কবিতার লাইন লেখা ছিল, যা শামীমের সাথে দেখা করার কথা বলা হইতেছিল। যেই দিন শামীম ভাই দেশ থেকে চইলা যাইব
ঠিক তার আগের রাতেই নোটটা ভাবির লেখা ছিল। সেই রাতে ভাবি শামীমের জাহে বেড়াইতে গেছিল। সেই রাতেই কিছু ঘটনা ঘইটাছিল, যার পরে শামীমের দেশের বাইরে চলে যাওয়া হয়, আর ভাবির জীবনে নতুন অধ্যায় শুরু হয়। ভাবি ডায়েরিতে লিখছেন, শামীমের লগে কথা কইলে আমার মনে হয় দুনিয়ার সব কষ্ট আমি ভুইলা যাইতে পারি। ওর চোখের দিকে চাইলে আমার ভেতরটা শান্ত হয়ে যায়। ও কি কোনোদিন আমার মনের কথা বুঝব? কিন্তু গল্পের মূর ঘুইরা যায় অন্যদিকে। ডায়েরির পরের পাতাগুলাতে ছিল এক গভীর হতাশার, কষ্টের ছাপ। ভাবি লিখছেন, শামীম হঠাৎ করে পাল্টায়া গেছে। ও এখন আমারে এড়াইয়া চলে। ওর বন্ধুরা কয় নাকি ও অন্য কারো সাথে সম্পর্কে জড়াইছে। আমার দুনিয়াটা যেন অন্ধকার হইয়া আসতেছে। ডায়েরির শেষ পাতাগুলাতে ছিল এক মর্মান্তিক সত্যি। ভাইয়ার লোকে ভাবির বিয়ার সম্বন্ধটা নাকি শামম ভাই নিজেই আনছিলেন। ভাবি লিখছেন, আমি বিশ্বাস করতে পারতাছি না। শামমিটা কি কইরা পারল? সে জেনে শুনে আমারে তার বন্ধুর হাতে তুইলা দিতেছে। তার চোখে আমি কোনো অনুসূচনাও দেখি নাই। সে হাসি মুখে আমারে কইছিল, রাশেদ খুব ভালো পলা, তুমি ওর লোকে সুখী হইবা। আমার মনে হইতাছিল আমার পায়ের নিচের মাটি সইরা যাইতাছে। ডায়েরিটা পইরা শেষ কইরা আমি হইরা বইসা রইলাম। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুইরা পাক খাইতাছিল। শামীম ভাই কেন এমন করলেন? তিনি যদি ভাবিরে ভালোই বাসতেন, তাইলে কেন তারে ফিরাইয়া দিছিলেন? আর এতদিন পর উনি আবার কেন ফিরাইছেন? ভাবির এই কষ্টের পিছনে কি তার কোনো নতুন মতলব আছে? আমি ভাবির দিকে চাইলাম। তিনি পাথরের মতো স্থির হইয়া বইসা আছেন, তার দৃষ্টি ফাঁকা। আমি কইলাম, ভাবি, তাহলে শামীম ভাই? ভাবি আমার কথা শেষ কইতে না দিয়া উইঠা কইলেন, ওখানেই শেষ না আকাশ। ও আবার ফিরাইছে আমার জীবনে নতুন একখান ঝড় তোলার লাইগা। তার এই কথায় আমার ভেতরটা কাঁপিয়া উঠল। নতুন ঝড়? তার মানে শামীম ভাইয়ের ফিরে আসার পেছনে আসলেই কোনো কারণ আছে। কিন্তু কি সেই কারণ? ভাবির জীবনে এমন কি ঘটতে চইলাছে যা তারে এত ডরাইয়া তুলছে? আমার মনে হইল আমি এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতাছি, যার কেন্দ্রবিন্দুতে আছে নীরা ভাবি। ভাবির বলা শেষ কথাটা আমার মাথায় ঘুরা পাক খাইতাছিল। ও আবার ফিরাইছে আমার জীবনে নতুন একখান ঝড় তোলার লাইগা। আমার বুকের ভেতরটা অজানা ডরে ভারী হইয়া উঠল। আমি বুঝতে পারতাছিলাম শামীম ভাইয়ের ফিরে আসার পিছনে এমন কোনো মতলব আছে যা ভাবিরে ভেতর থেকে ভাঙ্গা দিতেছে। সেই রাইতে ভাবি আর কোনো কথা কইতে পারলেন না। তিনি শুধু ডায়েরিটা বুকের মধ্যে জড়াইয়া ধইরা চুপচাপ চোখের জল ফালাইছিলেন। আমি তারে আর কোনো প্রশ্ন কইরা লজ্জা দিতে চাই নাই, শুধু তার পাশে বইসা রইলাম, যেন আমার নীরব উপস্থিতি তারে কিছুটা শক্তি যোগায়। পরদিন সকালটা ছিল অন্যরকম। বাড়ির পরিবেশটা থমকমে, যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আমি ভার্সিটির লেগা রেডি হইতাছিলাম, এমন সময় কলিং বেল বাইজা উঠল। দরজা খুইলা দেখি শামীম ভাই। তার মুখে সেই চেনা হাসিটা নাই, বরং এক ধরনের কড়া ভাব ফুইটা উঠছে। তিনি আমারে পাশ কাটাইয়া সোজা ড্রয়িং রুমে ঢিক্কা পড়লেন। ভাবি কই? তার গলার স্বরে এমন এক অধিকারের সুর ছিল যা আমার একদমই ভাল লাগল না। ভাবি ভেতর থেকে বাইর হয়ে আইলেন, তার মুখটা ফ্যাকাশে, চোখ দুইটা ফোলা। শামীম ভাই তারে দেইখেই কইলেন, নীরা, আমি তোমার লগে একটা কথা কইতে চাই। আমি বাধা দিয়া কইলাম, শামীম ভাই, যা কওনির আমার সামনেই কন। ভাবির শরীরটা ভালো নাই। শামীম ভাই আমার দিকে এমনভাবে চাইলেন যেন আমি কোনো অদৃশ্য দেওয়াল। তিনি ভাবিরে কইলেন, নীরা, তোমার কি মনে আছে রাশেদের লগে তোমার বিয়ার আগে আমাগোর মধ্যে কি কথা হইছিল? আমি তোমারে কইছিলাম আমি এক জটিল সমস্যায় আছি, যা মিটা গেলেই আমি তোমার কাছে ফিরে আসুম। কিন্তু তুমি অপেক্ষা না কইরা বিয়েটা কইরা নিছো। ভাবি কাপা গলায় কইলেন, তুমি তো আমারে কিছুই খুইলা কাও নাই শামীম। তুমি শুধু কইছিলা তুমি আর এই সম্পর্কটা রাখতে যাও না। আমি কি করতাম? শামীম ভাই এবার হাসা শুরু করলেন, কিন্তু সেই হাসিতে ছিল এক ধরনের বিদ্রূপ। আমি তোমারে পরীক্ষা করতেছিলাম নীরা। আমি দেখতে চাইছিলাম তুমি আমার লাগিয়া কত অপেক্ষা করতে পারো, কিন্তু তুমি হারাইছো। আর এখন যখন আমি ফিরাইছি, তখন তুমি আমার বন্ধুর বউ সাইজা বইসা আসো। তার কথাগুলা শুই না আমার রক্ত হিম হইয়া গেল। এ কেমন মেন্টালিটি?
তিনি ভাবিরে নিয়া খেলা করছেন আর এখন তার হারার দায় ভাবির উপর চাপাইতেছেন। ভাবি কান্দন করতে করতে কইলেন, তুমি কি চাও শামীম? কেন আবার ফিরে আইছো আমার জীবনটা নষ্ট করতে? শামীম ভাই কইলেন, নষ্ট করতে আই নাই নীরা, আমি তোমারে আমার কইরা নিতে আইছি। রাশেদ তো আর ফিরতাছে না, ওর কোম্পানিতে একটা বড় ঝামেলা হইছে, ওর ফিরতে অনেক দেরি হইব, হয়তো কোনোদিনও ফিরতেও পারব না। তুমি আর কতদিন এইভাবে এটা থাকবা? তার কথা শুনে আমি চমকায়া উঠলাম। ভাইয়ার কোম্পানিতে ঝামেলা? ভাইয়া তো আমাকে কোনো কিছু কয় নাই। আমার মনে হইব এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। ভাবি কান্দন করতে করতে কইলেন, আমি রাশেদের স্ত্রী, আর সারা জীবন তাই থাকব। তুমি আমার জীবন থেকে চইলা যাও শামীম, প্লিজ। শামীম ভাই এইবার রাগ কইরা কইলেন, এত সহজে নানিরা? তোমার পুরান কেইনের কিছু ছবি, কিছু চিঠি এখনও আমার কাছে আছে। সেগুলা যদি আমি রাশেদের কাছে পাঠাই, তাইলে কি হইব ভাইব্বা দেখছ? ও তোমারে আর ওর জীবনে রাখব না। এই কথা শুই না আমার আর সইল না। আমি আগায়া গিয়া শামীম ভাইয়ের হাতটা ধইরা কইলাম, আপনি এখন এখান থেকে যান, নাইলে আমার চাইতেও খারাপ আর কেউ হইব না। শামীম ভাই আমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে চাইয়া কইলেন, তুই কি করবি? তোর ভাবির সম্মান তো তোর হাতে নাই, আমার হাতে। তিনি চইলা গেলেন, কিন্তু থুইয়া গেলেন একরাশ ডর আর অনিশ্চয়তা। ভাবি মাটিতে বইসা পড়ছিলেন, তার শরীরটা থরথর করে কাঁপতাছিল। আমি তারে ধইরা তুললাম। সেই দিনই আমি ডিসাইড করলাম, এর শেষ না দেখা ছাড়ব না। আমি লুকায়া শামীম ভাইয়ার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করলাম। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাইয়ার কোম্পানিতে কোনো ঝামেলাই হয় নাই, বরং শামীম ভাই নিজেই ভাইয়ারে ভুল খবর দিয়া বিদেশে আটকায় রাখার চেষ্টা করতেছেন। তার মতলব ছিল ভাইয়ার না থাকাতে ভাবিরে ব্ল্যাকমেইল কইরা নিজের জীবনে ফিরায় আনা। সবকিছু জানার পর আমি আর দেরি করলাম না। আমি শামীম ভাইয়ের সাথে দেখা কইরা তারে সব প্রমাণ দেখাইলাম। কইলাম, আপনি যদি ভাবিরে আর বিরক্ত করেন, তাইলে এইসব প্রমাণ আমি পুলিশের হাতে তুইলা দিমু। তখন আপনার কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার হাতে প্রমাণ দেইখা শামীম ভাইয়ের মুখটা ফ্যাকাশে হইয়া গেল। তিনি বুঝতে পারলেন তার খেলা শেষ হয়ে গেছে। তিনি আমার কাছে মাপ চাইলেন এবং কথা দিলেন তিনি আর কোনোদিন ভাবির জীবনে আসবেন না। সেই দিন রাইতে যখন আমি বাড়ি ফিরলাম, তখন ভাবি বারান্দায় খাড়াই আসিলেন। তার মুখে সেই পুরান শান্ত হাসিটা ফিরাইছে। তিনি আমার দিকে চাইয়া কইলেন, ধন্যবাদ আকাশ, তুমি না থাকলে আমি হয়তো হারাইয়াই যাইতাম। আমি হাসলাম, কইলাম, বন্ধুত্বের ধন্যবাদ বা কৃতজ্ঞতার কোনো জায়গা নাই ভাবি। সেই রাইতের পর আমাগোর জীবনে আর কোনো ঝড় আসে নাই। ভাবি আর আমি আগের মতোই বন্ধুত্বের সম্পর্কই ছিলাম, কিন্তু সেই সম্পর্কটা এখন আরও অনেক বেশি পরিণত আর শ্রদ্ধার। আমাগো রাইতের আড্ডাগুলো আবার ফিরাইছিল, তবে এখন আর সেখানে কোনো লুকানো কষ্ট বা রহস্য ছিল না। ছিল শুধু নির্ভরতা, বিশ্বাস আর একরাশ শান্তি। কিছুদিন পর ভাইয়া দেশে ফিরাইলেন। বাড়িটা আবার আগের মতো আনন্দে ভুইরা উঠল। ভাবির মুখের হাসিটা এখন আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত। আমি দূর থেকে তাহাদের দুইজনেরে দেখি আর ভাবি, কিছু সম্পর্ক হয়তো এইভাবেই চুপচাপ আড়ালে গইরা ওঠে। দেশ সম্পর্কের কোনো নাম থাকে না, কিন্তু তার গভীরতা থাকে সীমাহীন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি আপনাকে ভালো লাগা থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়া আমাদের SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব কইরা লগে থাইকেন। দেখা হইব পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়া। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।